বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু ও সম্মানিত অভিভাবকবৃন্দু, আজকের লাইভ ক্লাসে বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখা ও আমি মোহাম্মদ মাসুদ রানার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। আশা করি এই মহা দুর্যোগ করোনাকালীন সময়ে আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং উপরওয়ালার অশেষ রহমতে এখন পর্যন্ত ভালো আছি এবং সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অষ্টম অধ্যায় সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর ঈদুল আজহার পর এটি তোমাদের প্রথম ক্লাস, অর্থাৎ ঈদুল আজহার পর এটি আমার প্রথম ক্লাস। সেজন্য আবারও সবাইকে ঈদ পরবর্তী শুভেচ্ছা জানিয়ে আমরা শুরু করছি আজকের পড়াশোনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলি আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে বিজ্ঞান পঞ্চম শ্রেণী অষ্টম অধ্যায়। আর অষ্টম অধ্যায়ের আজকে তোমাদের অর্থাৎ পাঠ পরিচিত সেটা হচ্ছে যে মহাবিশ্ব। অষ্টম অধ্যায় সেটা হচ্ছে মহাবিশ্ব। এই মহাবিশ্বের সম্পর্কে আজকে আমরা জানব। তো শুরুতেই তোমাদেরকে একটু আমি বলবো, সেটা হচ্ছে যে তোমাদের যে বিজ্ঞান, তোমাদের পঞ্চম শ্রেণীর যে বিজ্ঞান বইটা, এই বিজ্ঞান বইটা নিয়ে তোমাদের সামনে বইটা খুলে একটু বসে পড়ো। তাহলে কি হবে, তোমাদের বোঝার সুবিধা হবে, তোমরা সুন্দর করে বুঝতে পারবা। সেজন্য তোমাদের বইটা অবশ্যই তোমাদের খুলতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইটা খুলে নিয়ে বসে পড়ো। আমি ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে দেখো যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মহাবিশ্ব, একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রথমে। এই চিত্রটার নাম হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ যে বস্তুগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, যেগুলো দেখতে হলে এই যন্ত্রের প্রয়োজন হয়, অর্থাৎ দূরের কোনো বস্তু আমরা কাছে দেখতে পাই, সেটাই হচ্ছে মূলত দূরবীক্ষণ যন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে প্রথমে আমরা দেখবো যে মহাবিশ্ব, যে রাতের আকাশে খালি চোখে আমরা যখন রাতের বেলা যখন খালি চোখে আমরা দেখি আকাশের দিকে, তখন আমরা দেখি তুমি দেখতে পাবো যে অসংখ্য তারা এবং নক্ষত্র দেখতে পাও। অর্থাৎ রাতের আকাশে যদি তুমি আকাশের দিকে তাকাও, তোমরা যদি আকাশের দিকে তাকাও, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক তারা আমরা দেখতে পাই এবং বহু নক্ষত্র দেখতে পাই। এরপর হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্রসমূহকে আরও স্পষ্টভাবে দেখতে পাও। আর যদি দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তোমরা ওই তারা এবং নক্ষত্রগুলোকে দেখো, সেই অনুসারে কী হবে, এটাতে যদি তোমরা দেখো, তাহলে ওই তারাগুলোকে কী হবে, আরও স্পষ্টভাবে দেখতে পাবা এবং ওই নক্ষত্রগুলোকে কী পাবা, আরও ভালো করে দেখতে পাবা, সুন্দরভাবে বড় আকারে তোমরা দেখতে পাবা। সেটা দেখতে হলে কি দূরবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তু কি হয়ে যায়, অনেক দূরের বস্তু কি দেখতে পাই, আমরা বড়ভাবে দেখতে পাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মনে রাখতে হবে তোমাদের যে এই দূরবীক্ষণ যন্ত্রটা কি হয়, যে মহাকাশের দূরবর্তী যে বস্তুগুলো, যখন মহাকাশে কোনো ব্যক্তি যায়, কারণ মহাকাশে কোনো ব্যক্তি যায়, তখন এই দূরবীক্ষণ যন্ত্রটা সাথে নিয়ে সে যায়, কেননা ওই মহাকাশের উপর যে দূরের যে বস্তুগুলো তারা দেখতে পায়, সেগুলো তারা স্পষ্টভাবে দেখতে পায় না, যার কারণে দূরবীক্ষণ এই যন্ত্রটার মাধ্যমে তারা দূরের বস্তুর কি কাছে পাওয়ার জন্য তারা এটি নিয়ে যায়, তাহলে পর্যবেক্ষণে সাহায্য করে। আর দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। আর মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে, অর্থাৎ আর মহাকাশে যে গ্রহ থাকে, গ্রহ এবং নক্ষত্র এবং এই গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন। এ তোমাদের মনে রাখতে হবে যে মহাকাশের দূরবীক্ষণ যন্ত্র মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি
নিয়ে যদি বিজ্ঞানীরা গবেষণা করতে যান, সেক্ষেত্রে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তারা গবেষণাটা শুরু করে, কারণ দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দূরের বস্তু কাছে দেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো যে মহাবিশ্ব কত বড়, আর এটা তোমাদের জন্য একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল যেটা কি বোঝানো হয় ব্যবহারিক, সেটা হচ্ছে দেখো যে আলো কত দূর চলতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে কি করতে হবে, নিচের মতো একটা ছক তোমাদের তৈরি করতে হবে, যে নিচে দেখানো ছকের মতো খাতায় একটা তোমাদের ছক তৈরি করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি গ্যাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, একটু খেয়াল করো যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি চাঁদ, ঠিক আছে না? চাঁদ হচ্ছে পৃথিবী থেকে দূরত্ব, পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে সরি 3,85,500। এই যে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ হচ্ছে পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে 3,85,500 কিলোমিটার, পক্ষান্তরে সূর্য হচ্ছে 15 কোটি কিলোমিটার, অর্থাৎ 15 কোটি কিলোমিটার। তাহলে এখান থেকে তোমাদের মনে রাখতে হবে যে চাঁদ পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে 3,84,500 কিলোমিটার, 3,84,500 কিলোমিটার, আর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে যে আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে, অর্থাৎ আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। আর চাঁদ এবং সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে তা হিসাব করতে হবে, তোমাদের করে ওইটা লিখতে হবে। উত্তরগুলো ছকে লিখতে হবে, ছকে লিখতে হবে। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করতে হবে, যেহেতু সহপাঠী নাই তোমাদের মাঝে, সেই অনুসারে লকডাউনের সময়, এই লকডাউনের সময় তোমরা নিজেরাই একটু চেষ্টা করবে। যদি একান্তে নাও পেরে থাকো, সেক্ষেত্রে তোমাদের বাবা মা অথবা বড় ভাই বোনের হেল্প নিতে পারো, তোমরা নিয়ে ছকটা পূরণ করতে পারো। তাহলে কি হবে, তোমাদের অনেকটাই এগিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বুঝতে পারবা। এরপরে দেখো যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। আমরা এর আগে যেটা আমরা দেখে আসছি সেটা হচ্ছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। তাহলে আমরা দেখো একটু যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিলোমিটার, আর আলো প্রতি সেকেন্ডে প্রায় অর্থাৎ 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে, এখান থেকে তোমাদের ছোট কোশ্চেন আসতে পারে যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হচ্ছে 3,84,400 কিলোমিটার, আর আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। এগুলো তোমাদের মনে রাখতে হবে যে চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে, অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। তোমাদের মনে রাখতে হবে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এখান থেকে ছোট কোশ্চেন তোমাদের আসতে পারে, সেই অনুসারে তোমাদের মনে রাখতে হবে যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার, আর সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? প্রায় 8 মিনিট সময় লাগে। আর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে আলো পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো, মনে রাখতে হবে যে তার মানে হলো যে আমরা সব সময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসাহিত হলে আমরা সেক্ষেত্রে কি দেখতে পাবো? সেক্ষেত্রে আমরা আলো দেখতে পাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার, এর পাশাপাশি দেখলাম যে আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে কত সেকেন্ড সময় লাগে, সে সম্পর্কে আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা দেখব যে এই যে আমরা একটু চিত্রের মাঝে একটু খেয়াল করি যে এই যে চিত্র থেকে, অর্থাৎ সূর্য থেকে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, আর এই পৃথিবী থেকে আমাদের এই সূর্যের দূরত্ব হচ্ছে, এই যে চিত্রের মাধ্যমে একটু খেয়াল করি, 15 কোটি কিলোমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখি যে যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মনে রাখতে হবে
যে যদি যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম তবে মিল্কওয়ে এবং গ্যালাক্সি যে ছায়াপথ, এই ছায়াপথে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 1,30,000 বছর সময় লাগতো। আর মহাকাশের এই গ্যালাক্সি সমূহের মধ্যে যে মিল্কওয়ে একটি গ্যালাক্সি, এটা মনে রাখতে হবে যে মহাকাশের যে গ্যালাক্সি সমূহের মধ্যে আর মিল্কওয়ে এটি একটি গ্যালাক্সি। স্যার অ্যাডিংটনের মতে যে প্রতি গ্যালারিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে। মনে রাখতে হবে যে স্যার অ্যাডিংটনের মতে যে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10 সহস্র কোটি নক্ষত্র রয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, আর এই মহাবিশ্বটা এখনো প্রসারিত হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেন না। আর মহাবিশ্বের প্রতিটি আকার সম্পর্কে নিশ্চিত করে কেউ বলতে পারে না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড় প্রিয় শিক্ষার্থী। আর মহাবিশ্বটা কত বড়, আর মহাকাশ সম্পর্কিত গবেষণা বলা হয় জ্যোতির্বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে তোমাদের, কারণ এখান থেকে তোমাদের ছোট সংক্ষিপ্ত আকারে প্রশ্ন আসে যে জ্যোতির্বিজ্ঞান কি বা কাকে বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা জানি যে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। আর বিজ্ঞানীরা এই মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করেন। তার মধ্যে থেকে আমরা প্রথমে একটু দেখে আসছি, সেটা হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো যে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন আর বিভিন্ন ধরনের বস্তু জানার জন্য। এরপর হচ্ছে গ্যালিলিও। এই যে গ্যালিলিও প্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহারে প্রমাণ করেন যে এই গ্যালিলিওটা উন্নত দূরবীক্ষণ যন্ত্র। গ্যালিলিও গ্যালিলি তিনি কি করেন যে উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করছেন যে সৌরজগতের যে গ্রহগুলো আছে, সৌরজগতের মাঝে যে গ্রহগুলো আছে এগুলো কি করে সূর্যকে কেন্দ্র করে ঘোরে। মনে রাখতে হবে সৌরজগতের মাঝে যে গ্রহগুলো আছে সেগুলোকে সূর্যকে কেন্দ্র করে ঘোরে, অর্থাৎ সূর্যের আশেপাশে কেন্দ্র করে ঘোরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করছেন। আর এই মহাকাশ গবেষণার জন্য বিজ্ঞানীরা কি করছেন, মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করছেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। আর মহাকাশে কি করেন, এই দূরবীক্ষণ যন্ত্রটি ব্যবহার করেন। কারণ দূরবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করার কারণ হচ্ছে যে এটি হচ্ছে দূরের বস্তু কাছে দেখতে পাওয়া যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে পৃথিবীর গতি, পৃথিবী কিভাবে ঘোরে সে সম্পর্কে আমরা দেখব। দেখো পৃথিবীর সৌরজগতের একটি গ্রহ। মনে রাখতে হবে যে পৃথিবীটা হচ্ছে একটি সৌরজগতের একটি গ্রহ, কেননা এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণও আসতে পারে এবং টিক চিহ্ন যা আছে পেজটিতে টিক চিহ্নের মাঝে কোশ্চিনটা তোমাদের আসে। পাশাপাশি অনেক সময় বাম এবং ডান পাশের মিলকরণের মাঝেও কোশ্চিনটা তোমাদের আসে। সেই অনুসারে প্রতিটাই তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা মনে রাখতে হবে এই অধ্যায়টার জন্য। যে পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, পৃথিবীটা হচ্ছে সৌরজগতের একটি গ্রহ। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অন্যান্য গ্রহের মতো এটা কি করে যে পৃথিবী সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘোরে। আরেকটা কথা তোমাদের মনে রাখতে হবে যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ কি করে সূর্যকে আবর্তন করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় কক্ষপথ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটা তোমাদের পিএইচডি পরীক্ষায় আসে যে ছোট সংক্ষিপ্ত আকারের প্রশ্নের মাঝে এই কোশ্চেনটা আসে যে কক্ষপথ কাকে বলে বা কক্ষপথ কি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমরা জানলাম যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বলা হয় বার্ষিক গতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই কোশ্চেনটা তোমাদের পেয়েছে পরীক্ষার মাঝে, বার্ষিক গতি কি বা কাকে বলে। যা বার্ষিক গতি হলো যে সূর্যের চারিদিকে যখন এই সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বলা হয় বার্ষিক গতি। আর সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে, একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন সময় লাগে। এটা মনে রাখতে হবে তোমাদের। এখান থেকে তোমাদের পিএইচডি কোশ্চেন হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে
সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 365 দিন। 365 দিন 6 ঘন্টা সময় লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে সূর্যের চারিদিকে ঘূর্ণায়নের সাথে সাথে পৃথিবীর লাঠিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। এই যে আমরা চিত্রের দিকে দেখি, এই যে এটা পৃথিবীটা, এটি কি, এটা পৃথিবীটা হচ্ছে লাঠিমের মতো নিজ অক্ষে চারিদিকে ঘুরছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটু খেয়াল করি আমরা, সূর্যের চারিদিকে ঘূর্ণায়নের সাথে পৃথিবী লাঠিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। এরপরে দেখো যে নিজ অক্ষের উপর পৃথিবী, এই ঘূর্ণায়মান গতিকে বলা হয় পৃথিবীর আঙ্গিক গতি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই কোশ্চেনটা তোমাদের পিএইচডি পরীক্ষায় আসে, সেই অনুসারে এটাও তোমাদের খুব ভালো করে পড়ে নিতে হবে যে আঙ্গিক গতি কি বা কাকে বলে। যে নিজ অক্ষের উপর পৃথিবী, এই ঘূর্ণায়ন গতিকে বলা হয় পৃথিবীর আঙ্গিক গতি। এরপরে দেখো যে নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। যে এই নিজ অক্ষে যখন একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যা একটি দিনের সমান। আর 23 ঘন্টা 56 মিনিট এটি হিসেব করে দেখা গেছে যে এটা একটা দিনের সমান প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তার এরপরে দেখবো যে অক্ষ, এই কোশ্চেনটা তোমাদের সংক্ষিপ্ত আকারে প্রশ্নের মাঝে আসে যে অক্ষ কি বা কাকে বলে, এরকম কোশ্চেন তোমাদের হয়। অক্ষ হচ্ছে কোনো বস্তুর কেন্দ্রে বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। অক্ষ হচ্ছে, দেখো যে কোনো বস্তুকে, এই যে অক্ষরেখা আমরা দেখতে পাচ্ছি, কোনো বস্তুকে, এই যে আমরা একটু খেয়াল করি যে অক্ষ হচ্ছে কোনো বস্তুর কেন্দ্রে বরাবর, অর্থাৎ কোনো বস্তুর, এই যে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদ করাকে, ছেদকারীকে কাল্পনিক রেখা বলা হয়। যে অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা। তোমাদের মনে রাখতে হবে যে অক্ষ হচ্ছে কোনো বস্তুর কেন্দ্র বরাবর কাল্পনিক রেখা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করে। আর পৃথিবীর যে অক্ষরেখাটি আছে এটি কি হয়, উত্তর মেরু আর কি দক্ষিণ মেরুতে এরা ছেদ করে। এই যে দেখো যে পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর এবং দক্ষিণ মেরুকে কি করে, উত্তর এবং দক্ষিণ মেরুকে ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। আমরা একটু খেয়াল করি যে পৃথিবীতে অক্ষরেখাটি পরবর্তীতে কি হয়, একটু হেলে যায়। আর মনে রাখতে হবে তোমাদের আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এটি হচ্ছে উত্তর এবং দক্ষিণ মেরু বরাবর এই অক্ষরেখাটি কি করে, ছেদ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই যে দেখো আমরা একটি চিত্রের মধ্যে দিই, এই যে কক্ষপথ, সূর্য দক্ষিণ মেরু আর এটা হচ্ছে উত্তর মেরু। আমরা দেখতে পাচ্ছি যে কক্ষ উত্তর এবং দক্ষিণ বরাবর কি করে, পৃথিবীটা কি করে, ছেদ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সূর্য। এরপরে দেখো যে দিন এবং রাত কিভাবে হয়, এটা একটা মোটামুটি তোমাদের ব্যবহারিক ক্লাসের মতো। আপনার প্র্যাকটিক্যাল দিন এবং রাত হওয়ার কারণ কি করতে হবে, পৃথিবীর নমুনা কিরূপ একটি ভূগোলক বা ফল, একটি স্টিকার বা সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ লাইট নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি এগুলো উজ্জ্বল একটা টর্চ লাইট, নিচে ছকের মতো খাতায় একটি ছক আমরা তৈরি করে, তোমাদের এই ছকের মতো একটা ছক তৈরি করে নিতে হবে। দেখো যে ভূগোলককে বাংলাদেশের উপর স্টিকার লাগাই। এই যে দেখো ভূগোলককে বাংলাদেশের উপর কি করবো আমরা, স্টিকার লাগাই। এরপরে হচ্ছে শ্রেণীকক্ষটি অন্ধকার করে ভূগোলকের উপর টর্চের আলো নিক্ষেপ করি। আর এই শ্রেণীকক্ষর যে বন্ধ করার পর এই ভূগোলকটির উপরে কি করব, এই যে টর্চের আলো নিক্ষেপ করি। এরপরে দেখো যে ভূগোলকটি পর্যবেক্ষণ করে ছকে তার ছবি আমরা আঁকি। এই ভূগোলকটি পর্যবেক্ষণ করার পর কি করতে হবে, এর ছবি তোমাদের খাতায় আর্ট করতে হবে। ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীতে ধীরে ধীরে ঘুরাই। ভূগোলকটি কি করব, যে ঘড়ির যে কাঁটা আছে এই ঘড়ির কাঁটার বিপরীতে কি করব, আমরা ধীরে ধীরে ঘুরাই এবং স্টিকারটির অবস্থান পর্যবেক্ষণ করি। এই স্টিকারটার ধীরে ধীরে ঘোরার পর এই স্টিকারটির অবস্থান পর্যবেক্ষণ করতে হবে। এরপর হলে যে ভূগোলকটির কোন পাশে দিন বা রাত তা নিয়ে একটু চিন্তা করি। নিজের ধারণাটি খাতায় লিখি, ওই যে ছক একটা তৈরি করে নিজের ধারণাটি খাতায় লিখি। আর কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। যদি সহপাঠীতে তোমাদের প্রথমেই বললাম যে যেহেতু লকডাউন করোনাকালীন সময়, সেই অনুসারে যেহেতু তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, সেই ক্ষেত্রে যদি না পারো সেখান থেকে তোমার বাবা মা অথবা তোমাদের বড় ভাই বা বড় বোনের হেল্প নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখবো যে পৃথিবীর আঙ্গিক গতির কারণে দিন এবং রাত হয়।
এটা মনে রাখতে হবে তোমাদের। অনেক সময় ছোট কোশ্চেনের মাঝে কোশ্চেনটা আসে যায় যে পৃথিবী কোন গতির কারণে দিন এবং রাত হয়। এটা মনে রাখতে হবে যে আঙ্গিক গতির কারণে এটা দিন এবং রাত হয়। দিন এবং রাত দেখো, এই যে দিন আমরা দেখতে পাচ্ছি, এই যে এই সূর্যের মতো গোলকটি আমরা দেখতে পাচ্ছি, অর্ধেক দিন, দিনের বেলা যেটা আলো আমরা দেখতে পাচ্ছি, রাত সেটা হচ্ছে অন্ধকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো দিন এবং রাত, পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে। আর পৃথিবীটা কি করে, এটা তো তোমরা জানো যে পৃথিবীটা হচ্ছে 24 ঘন্টায় নিজ অক্ষে কি করে, একবার সম্পূর্ণ ঘুরছে। আর এ কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে, তারপর যার কারণে কি হয়, প্রতিদিন সকালে পূর্ব দিকে সূর্য ওঠে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং সন্ধ্যায় কি হয়, পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য সকালে পূর্ব দিকে উদিত হয় বা ওঠে, আবার সন্ধ্যায় কি হয়, পশ্চিম দিকে অস্ত যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পৃথিবী একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে। আর পৃথিবীটা কি করে, যে একদিকে, এই যে পৃথিবীটা কি করে, সূর্যের দিকে একদিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীত দিকে থাকে। আর এটা কি করে, পৃথিবীটা সূর্যের দিকে একদিকে মুখ করে থাকে আর অপর দিক কি করে, সূর্যের বিপরীত দিক থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটি হচ্ছে দিন। এই যে আমরা দেখতে পাচ্ছি, যে দিকটি পৃথিবীটা সূর্যের দিকে মুখ করে থাকে সেটি হচ্ছে দিন, আর যেটা মুখ করে থাকে না সেটা হচ্ছে রাত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিকটাই হচ্ছে দিন, আর যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটাই হচ্ছে রাত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে কি কারণে দিন হয় আর কি কারণে রাত হয়। এবারে দেখো যে সূর্যোদয় এবং সূর্যাস্ত, প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে ওঠে। এটি কি হয়, সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। প্রতিদিন সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়নের কারণে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীতে নিজ অক্ষের ঘূর্ণায়নের কারণে এমনটি হয়। আর পৃথিবীর এই ঘূর্ণায়নের কারণে সূর্য পূর্ব দিক থেকে কি হয়, সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে যে পৃথিবী পূর্ব দিকে ওঠে, এটি সকালে, এই যে আমরা দেখতে পাচ্ছি সকালে সূর্য পূর্ব দিকে ওঠে এবং সন্ধ্যাবেলায় কি হয়, পশ্চিম দিকে যায়, দা অস্ত যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর পশ্চিম থেকে পূর্ব দিকে, আর এই পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়নের কারণটি, ঘূর্ণায়নের কারণে এটি হয় থাকে। প্রিয় শিক্ষার্থী, এমনটি হয়। আর পৃথিবীর এই ঘূর্ণায়নের কারণে সূর্য পূর্ব থেকে কি হয়, সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যায়, তার অবস্থান পরিবর্তন করছে বলে গবেষণারা মনে করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে ঋতু, বছরে আমরা 6টি ঋতু দেখতে পাই। যেমন একটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা অনেক সময় তোমাদের পিএইচডি পরীক্ষায় কোশ্চিনটা আসে যে বছরে কয়টি ঋতু দেখতে পাই এবং কি কি সেগুলোর নাম। সেই অনুসারে আমরা 6টি ঋতু দেখতে পাই, সেটা আমরা জানলাম। একটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে ঋতু পরিবর্তন হয় কেন। দিন এবং রাতের দৈর্ঘ্য, এটা হচ্ছে তোমাদের একটা ব্যবহারিক প্র্যাকটিক্যাল ক্লাসের মতো বলা যায় যে কি করতে হবে, পৃথিবীর নমুনা স্বরূপ একটি ভূগোলক দাগ মুছে ফেলা যায় এমন মার্কার, অর্থাৎ দাগ ফিক্সড মার্কার যেটাকে বলা যায়, যেটা দাগ মুছে ফেলা যায় এমন মার্কার, পরিমাপক ফিতা এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ লাইট নেই। এরপর হচ্ছে নিচের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করে, এরকম একটা ছক তৈরি করে দিনের দৈর্ঘ্য সেন্টিমিটার আর রাতের দৈর্ঘ্য সেন্টিমিটার কত আসে সেটা তোমাদের লিখতে হবে। যে মার্কার দিয়ে ভূগোলকটির উপরে বাংলাদেশের বরাবর গোল করে একটি দাগ নেই, একটি টেবিলের উপরে টর্চটি রাখি। এর আগে আমরা যেটা দেখলাম প্র্যাকটিক্যাল মূলত ওই রকমই ভূগোলকটির ছবি কয়ের মতো করে রাখি এবং ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন, ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের অংশকের রাতের পলীয় অংশের দৈর্ঘ্য মাপি এবং পরিমাণটি ছকে লেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে ভূগোলকটি ছবি ক্ষয়ের মতো করে রাখি। এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি
এই যে ভূগোলটি এরকম এই খ চিত্রের মতো করে আমরা রাখি, যে টর্চ লাইট দিয়ে ভূগোলটির উপর দেখা যাচ্ছে এরকম করে আর্ট করতে হবে। এরপর হচ্ছে ফিতা ব্যবহার করে দাগ বরাবর দিন এবং রাতের গলীয় অংশের দৈর্ঘ্যমাপি এবং তা ছকে লিখি, এবং ফিতা ব্যবহার করে যে রাত এবং রাত এই যে এখান থেকে যে রাত দিন তারপর হচ্ছে রাত এর গোলকটির ম্যাপে সেটা ছকে লিখতে হবে। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে পৃথিবী নিজস্ব কক্ষপথে ঘূর্ণায়ন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। এটা মনে রাখতে হবে যে পৃথিবীর নিজ কক্ষপথের ঘূর্ণায়ন এবং সূর্যের দিকে হেলে থাকা অক্ষের কারণে ঋতুর পরিবর্তন হয়। আর সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন অংশকে, আর সেটা কি করে, পৃথিবীর বিভিন্ন অংশকে সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চিত্রের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধের শীতকাল, কখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর কখন শীতকাল হয় সেই সম্পর্কে আমরা জানবো। দেখো গ্রীষ্মকাল যখন পৃথিবীর যখন এই উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে, পৃথিবী যখন উত্তর গোলার্ধে যখন সূর্যের দিকে হেলে থাকে তখন কি হয়, তখন গ্রীষ্মকাল হয়। মনে রাখতে হবে তোমাদের কখন গ্রীষ্মকাল হয়, কখন হয় সেটা হচ্ছে যখন পৃথিবীর উত্তর গোলার্ধের সূর্যের দিকে হেলে থাকে তখন তাকে গ্রীষ্মকাল বলে মূলত। আর এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়, আর সে সময় কি হয়, এই উত্তর গোলার্ধের সূর্য একেবারে খাড়াভাবে কিরণ দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয়, ফলে সে কারণে কি হয়, দিনটি সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রাও কি পায়, বৃদ্ধি পায়। তখন মনে হয় প্রচণ্ড রোদ গরম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপারটি ঘটে। আর এই যে আমরা দক্ষিণ গোলার্ধে আমরা দেখতে পাচ্ছি যখন দক্ষিণ গোলার্ধে কি হয়, এর বিপরীত অর্থাৎ উল্টো ঘটনা ঘটে, সেখানে তখন হয় শীতকাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্মকাল আর এর দক্ষিণ গোলার্ধে এর বিপরীতটাই ঘটে, সেটা হচ্ছে শীতকাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে শীতকালে কি হয়, যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্য বিপরীত দিকে হেলে থাকে সে অংশকে তখন শীতকাল বলা হয়। উত্তর গোলার্ধে যখন হেলে থাকে সে অংশকে কি বলা হয়, শীতকাল। এ সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দেয়, সূর্য কিভাবে, যে তির্যকভাবে কিরণ দেয়, ফলে দিনের চেয়ে কখন কি হয়, সে অনুসারে তখন দেখা যায় যে দিনের চেয়ে রাতটা কি হয়ে যায়, বড় হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং তাপমাত্রা কি হয়, হ্রাস পায়। মনে রাখতে হবে তোমাদের যে যখন শীতকালটা আসে তখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সে অংশকে বলা হয় শীতকাল। আর এই শীতকালের উত্তর গোলার্ধের সূর্য তখন তির্যকভাবে কিরণ দেয়, যার ফলে কি হয়, দিনের চেয়ে রাতটা বড় হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী মনে রাখতে হবে, তখন দিনের চেয়ে রাতটা বড় হয়ে যায় এবং তাপমাত্রাটা কি হয়, ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো চিত্রের মাঝে যে উত্তর গোলার্ধে অর্থাৎ গ্রীষ্মকাল আর উত্তর গোলার্ধের শীতকাল, অর্থাৎ এই উত্তর গোলার্ধের উল্টাটাই মূলত হচ্ছে শীতকাল। অর্থাৎ উত্তর গোলার্ধে যে গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকালের যার উল্টোটাই অর্থাৎ তার বিপরীতটাই হচ্ছে মূলত শীতকাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা দেখতে পাচ্ছি যে অক্ষ 23.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এইগুলো তারপর হচ্ছে সূর্য সেপ্টেম্বর এবং মার্চ। দেখো যে চাঁদের দশার সময় এবং আকার পরিবর্তন, চাঁদ কখনো বড় আবার কখনো ছোট, আবার কখনো গোলাকার, কখনো আবার দেখা যায় অর্ধ গোলাকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনে হয়, আর চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি এরূপ পরিবর্তনের অবস্থানকে বলা হয় চাঁদের দশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কোশ্চেনটা তোমাদের পিএইচসি পরীক্ষায় আসে, যে অনেক সময় চলে আসে যে চাঁদের দশা কাকে বলে। প্রিয় শিক্ষার্থী, সেই অনুসারে আমরা জানলাম যে চাঁদ কখনো বড় আকারে বা কখনো ছোট আকারে, আবার কখনো গোলাকার বা অর্ধ গোলাকার হয়ে থাকে, কখনো গোলাকার হয় আবার কখনো কি হয়ে যায়, যে অর্ধ গোলাকার প্রকৃতির হয়, চাঁদ অর্ধ গোলাকার প্রকৃতির হয়। আর চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে বলা হয় চাঁদের দশা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এই নিচে একটা ছক আমরা দেখতে পাচ্ছি, এই ছকের মাঝে করে তোমাদের একটা ছক তৈরি করতে হবে। বাসার কাজ এটা, মূলত তোমরা যদি নাও করো তাও কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে ওই ছকের মাঝে তোমাদের ছক করতে হবে যে মোমবাতি বা টর্চ লাইট জ্বালিয়ে শ্রেণীকক্ষে আলো নিভিয়ে দেই, এবং বলটি ক খ গ, এই যে ক খ গ আমরা একটু খেয়াল করি যে এই যে ক খ আর গ, এই ক খ গ অবস্থানে দেখি এই বলটি আমরা, এই যে ক আমরা দেখতে পাচ্ছি এটা একটা, আরেকটা হচ্ছে খ, এই আমরা দেখতে পাচ্ছি খ, হ্যাঁ এই যে খ, আর একটা হচ্ছে গ, এই অবস্থানে রাখি এবং রাখি।
এরপর হচ্ছে যে গ অবস্থানে কয়টি পর্যবেক্ষণ সময় লক্ষ্য রাখতে হবে যাতে বলের উপর নিজের ছায়া না পড়ে। একইভাবে বাকি অবস্থানের কাজগুলি এভাবে পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণ করার পর কি করতে হবে, ওই বলের যে আকৃতিটা আসতেছে সেটা ছবি আঁক করতে হবে। এই নয় যদি তোমরা নিজেরাই চেষ্টা করবা, যদি নাই পড়ে থাকো একান্তকে সেই অনুসারে তোমাদের বাবা মা অথবা বড় ভাই এবং বড় বোনদের তোমরা হেল্প নিতে পারো সেই ক্ষেত্রে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, আরেকটা দেখো যে চাঁদের আবর্তন, যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, আর চাঁদ হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘোরে সেটা আমরা জানি প্রিয় শিক্ষিত বন্ধুরা। তাহলে দেখবো যে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এই কোশ্চেনটা তোমাদের টিক চিহ্নর মাঝেও আসে অনেক সময় পিএসসি পরীক্ষায়, আবার অনেক সময় শূন্য স্থান পূরণের মাঝেও এই কোশ্চেনটা চলে আসে। সেই অনুসারে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে অবতীর্ণ করে। আর উপগ্রহ কি? উপগ্রহকে সেই বস্তুকে বোঝানো যাকে গ্রহকে এরা কি করে, গ্রহকে কেন্দ্র করে উপগ্রহ গ্রহে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এটা মনে রাখতে হবে তোমাদের। আর চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিন একবার ঘোরে, এটাও তোমাদের শূন্য স্থানে আসে অনেক সময়। আবার সংক্ষিপ্ত আকারের প্রশ্নের মাঝেও এই কোশ্চিনটা আসে। আবার অনেক সময় দেখা যায় যে পিএসসি পরীক্ষায় তোমাদের টিক চিহ্নর মাঝে এই কোশ্চিনটা আসে। তাহলে চাঁদ হচ্ছে নিজ অক্ষ বরাবর প্রায় 28 দিন একবার ঘোরে, 28 দিনে একবার ঘোরে, এবং একই সাথে পৃথিবীর চারিদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে পৃথিবীতে চারিদিকে একবার ঘুরে আসতে কতদিন সময় লাগে? 28 দিন সময় লাগে। আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। এরপর হচ্ছে চাঁদের ঘূর্ণায়নটা, যে চাঁদের ঘূর্ণায়নটা কীভাবে দেখো, যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এটা তোমাদের মনে রাখবে, চাঁদের কোনো নিজস্ব আলো নেই। চাঁদ সূর্যের আলোয় প্রতিফলিত করে। এর চাঁদ কি করে, যে সূর্যের যে আলো থাকে এর আলোয় কি করে, এরা প্রতিফলিত করে। আর চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত হয়। এটা মনে রাখতে হবে যে চাঁদের যে অর্ধাংশটা আছে সেটা কি করতে হয়, সেটা হচ্ছে সূর্যের আলোয় সবসময় আলোকিত হয়। কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করে রাখা, অর্থাৎ পৃথিবীতে যখন আবর্তন করে তখন কি করে, এরা পৃথিবীর দিকে মুখ করে রাখে, এবং চাঁদের আলোকিত অংশের পরিমাণ তখন কি হয়ে যায়, ভিন্ন ভিন্ন প্রকৃতির হয়ে থাকে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এর ফলে চাঁদের বিভিন্ন দশার সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই, যে চাঁদের যে আলোকিত অংশটি সেটি আমরা দেখতে পাই। প্রিয় শিক্ষিত বন্ধুরা, দেখতে পাই তখন আমরা একে পূর্ণিমার চাঁদ বলি। আর চাঁদের যখন আলোকিত অংশটি যখন আমরা দেখতে পাই, অনেক সময় দেখতে পাই, তখন আমরা কি বলি, পূর্ণিমার চাঁদ বলি। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারে দেখতে পাই না, তখন একে আমাবস্যার চাঁদ বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমাদের অনেক সময় কোশ্চিনের মাঝে আছে যে আমাবস্যার চাঁদ কি বা কাকে বলে। আবার অনেক সময় আসে যে পূর্ণিমার চাঁদ কি। অতএব সুন্দর করে তোমাদের এটা মনে রাখতে হবে যে পূর্ণিমা চাঁদ হচ্ছে চাঁদে, যখন আমরা চাঁদের আলোয় আলোকিত অংশ সম্পূর্ণ গোলাকার দেখতে পাই তখন তাকে বলা হয় পূর্ণিমার চাঁদ। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একেবারেই দেখতে পাই না তখন তাকে বলা হয় আমাবস্যার রাত, অর্থাৎ অন্ধকার রাতটা হয়ে থাকে। প্রিয় শিক্ষিত বন্ধুরা, এরপরে দেখো যে এই যে ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট, যে শেষ চতুর্থ অংশ, এই যে আমাবস্যা যখন চারটা আলোকিত হয় এই অংশটাকে বলা হয় চাঁদের আলোকিত অংশের ক্রমশ হ্রাস। এটা আমরা দেখতে পাচ্ছি চাঁদের অংশ। পূর্ণিমা, যখন পূর্ণিমা হয় চাঁদ স্পর্শ, মানে রাত্রেবেলাও অনেক সময় যে দিনের মতো মনে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর আমাবস্যা যখন হয় এই যে চাঁদ অন্ধকার হয়ে যায়, এই যে আমাবস্যা চাঁদ তখন কি হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। আর শেষ চতুর্থ অংশ ক্রমান্বয়ে চারটা কি ক্রমান্বয়ে কি হয়, আস্তে আস্তে কি হয়ে যায়, কালো হয়ে আসে। দেখতে পাচ্ছি আমরা ক্রমশ বৃদ্ধি পাওয়ার কেসেন। এরপর হচ্ছে প্রথম চতুর্থ অংশ চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি, চাঁদের অবস্থান এবং এর দশাসমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখব যে সঠিক উত্তর বা সঠিক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের শেষে যে কিছু প্রশ্ন তোমাদের আছে, যে এই কোশ্চেনগুলো তো পড়ে নিবা, কারণ এই কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করো, সুন্দর করে যদি পড়ে নাও, আশা করা যায় যে এখান থেকে পরবর্তী কোনো কোশ্চেন এলে অনেকটাই তোমাদের কাজে লাগবে, অনেকটাই হেল্প করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্নটাই আমরা দেখে আসলাম যে কোনটি সঠিক। চাঁদের নিজস্ব আলো রয়েছে, চাঁদ একটি উপগ্রহ, চাঁদ একটি গ্রহ, চাঁদ সূর্যের চারিদিকে ঘোরে। তাহলে কোনটা হবে, যে চাঁদের নিজস্ব আলো রয়েছে, চাঁদ একটি উপগ্রহ। অবশ্যই আমরা দেখে আসলাম চাঁদ একটা হচ্ছে উপগ্রহ, যা সেটা হচ্ছে গ্রহকে কেন্দ্র করে ঘোরে। অবশ্যই এটা হবে যে চাঁদ একটি উপগ্রহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো যে সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে, 24 দিন, 28 দিন, 365 দিন, না 7 দিন। অবশ্যই আমরা দেখে আসলাম যে 28 দিন। সূর্য
সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 28 দিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 28 দিন। এরপরে দেখো 2 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন, যে পৃথিবী 2 ধরনের গতি কি কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কোশ্চেনগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে। দিন এবং রাত কি কারণে হয়? চাঁদের বিভিন্ন দশার কারণ কি? গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কি? গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? সংক্ষিপ্ত এই প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে, কারণ এই কোশ্চেনগুলো মুখস্থ করলে অনেক সময় এই কোশ্চেনগুলোর মাঝেই তোমাদের পিএইচসি পরীক্ষায় কোশ্চেন হয়, অথবা এই কোশ্চেনগুলো পড়ে থাকলে যে অন্যান্য যে কোশ্চেনগুলো আসবে তোমরা লিখতে পারবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে দেখো যে বর্ণনামূলক প্রশ্ন, যে ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসে অনেক সময় পিএইচসিতে, যে পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কোশ্চেনটা তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে, যে পৃথিবীর অর্ধেক উত্তরাংশে সূর্যের দিকে হেলে পড়লে কি ঘটে? তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন ঘটে? 4 নাম্বার, কিভাবে সৌরজগৎ, মিল্কওয়ে, গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর হচ্ছে নিচের ছবি দুইটি দেখো। এই যে দুইটি ছবি দিনের একই সময়ে একই স্থানে তোলা হলেও দেখতে ভিন্ন মনে হচ্ছে। দেখো যে একটা হচ্ছে অন্ধকার মনে হচ্ছে, আর একটা হচ্ছে আলোকিত মনে হচ্ছে। এর কারণটা কি আমরা দেখে আসলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এই কোশ্চেনগুলো তোমাদের সুন্দর করে পড়ে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শেষের যে কোশ্চেনগুলো টিকচিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক যে কোশ্চেনগুলো দেওয়া আছে তোমাদের বইয়ে, এই কোশ্চেনগুলো দেওয়া আছে, এই কোশ্চেনগুলো তোমরা একটু পড়ো, কেননা এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের আশা করা যায় যে অন্যান্য কোশ্চেনও যদি এরকম কোশ্চেন আসে যায় অনেক সময় তোমরা পেরে যাবা। অর্থাৎ এই কোশ্চেনগুলো সুন্দর করে পড়ে নিবা, কারণ এই কোশ্চেনগুলো যদি তোমাদের ধারণা থাকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা অ্যান্সার করতে পারবা, এটুকু আমার বিশ্বাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।